5 দিনের এশিয়া সফরের জন্য শুক্রবার রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে ওয়াশিংটন ছাড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তার প্রথম দীর্ঘ আন্তর্জাতিক সফর এটি। যাত্রাপথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন ট্রাম্প। সফরের শুরুর দিকেই কুয়ালালামপুরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর জাপানে যাবেন তিনি। দেশটির নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির প্রশংসা করে ট্রাম্প বলেন, তাকাইচি আগের প্রধানমন্ত্রীর সামরিক ব্যয় বৃদ্ধি ও আমেরিকায় $550 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা অব্যাহত রাখবেন বলে আশা তার। এরপর সাউথ কোরিয়ায় দেশটির প্রেসিডেন্ট লি জায়ে মিউং এর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সাউথ কোরিয়া সফরকালে নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন ট্রাম্প। তবে বিষয়ে কিম জং উনের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি ট্রাম্পের। সাউথ কোরিয়ার বুসানে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার। পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে ওয়াশিংটন ও বেজিং এর মধ্যে সৃষ্ট উত্তেজনা এই সাক্ষাতের মাধ্যমে কিছুটা প্রশমনের প্রত্যাশা করছেন প্রেসিডেন্ট। তিনি আরো জানান, জিনপিং এর সঙ্গে বৈঠকে তাদের অন্যতম আলোচ্যসূচি হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। এ সময় ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য একটি চূড়ান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা না দেখলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো বৈঠক করবেন না। এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভার সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। তবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে কুয়ালালামপুরে তার দেখা করার কোনো ইচ্ছা নেই। সাংবাদিকদের সঙ্গে এই আলাপচারিতার পর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার ওপর আরো 10% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন। এর কারণ হিসেবে কানাডার অন্টারিও প্রদেশের সরকারের প্রচারিত একটি বিজ্ঞাপনের কথা উল্লেখ করেন তিনি। ওই ভিডিও বিজ্ঞাপনে প্রয়াত প্রেসিডেন্ট ও রিপাবলিকান আইকন রোনাল্ড রেগানকে উদ্ধৃত করে বলা হয়, শুল্ক একটি বাণিজ্য যুদ্ধ এবং এটি অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে। ট্রাম্পের দাবি, এই বিজ্ঞাপনটি বিভ্রান্তিকর এবং কানাডা মিথ্যা তথ্য প্রচার করছে। এর প্রতিক্রিয়ায় দেশটির সঙ্গে আলোচনা স্থগিত করেন তিনি। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। শনিবার মালয়েশিয়া যাওয়ার পথে প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান জ্বালানি নেয়ার জন্য কাতারের দোহার নিকটবর্তী আল উদেইদ বিমান ঘাঁটিতে বিরতি দেয়। ট্রাম্পের এই বিরতিকালে এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন কাতারের আমির ও প্রধানমন্ত্রী। এ সময় পরস্পরের প্রশংসা করেন ট্রাম্প ও কাতারের দুই নেতা। মালয়েশিয়ায় যাওয়ার পথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ান জ্বালানি নেয়ার জন্য যখন কাতারের রাজধানী দোহার নিকটবর্তী আল উদেইদ বিমান ঘাঁটিতে বিরতি নেয়, তখন তার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ করতে আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। আমি শুরু করছি কারণ আপনি আমার দেশে আছেন, তাই আমি আপনাকে স্বাগত জানাতে চাই প্রেসিডেন্ট। আমি যখন জানতে পারলাম যে আপনি এখানে জ্বালানি নিতে এসেছেন, আমি বললাম তাকে উড়ে যেতে দেব না। তাই আপনাকে অনেক ধন্যবাদ প্রেসিডেন্ট, এবং আপনার সঙ্গে সাক্ষাৎ সবসময় আনন্দের। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পও কাতারের আমিরের ব্যাপক প্রশংসা করেন। আমির কেবল মধ্যপ্রাচ্যের নন, তিনি বিশ্বের অন্যতম মহান শাসক। তিনি তার দেশের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা দুটোই অর্জন করেছেন। আমি জানি না কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ভালোবাসা নাকি শ্রদ্ধা। আপনি দুটোই পেয়েছেন, যা খুব কম লোকই পায়। কাতারের প্রধানমন্ত্রীকে বন্ধু আখ্যায়িত করে তারও প্রশংসা করেন ট্রাম্প। আর প্রধানমন্ত্রী আমার বন্ধু এবং বিশ্বেরও বন্ধু। গত 1 বছরে আমরা একসাথে অনেক কাজ করেছি। আমরা যা করেছি তা অবিশ্বাস্য, বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন। তাই আমি শুধু আপনাকে ধন্যবাদ জানাতে চাই। কাতারের আমিরের সঙ্গে হঠাৎ সাক্ষাৎকে সম্মানের বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট। আমি ভাবছিলাম আমরা এখানে অবতরণ করব, আমরা বিমানের জ্বালানি নেব, আর বিমানে আপনাকে পেয়ে সম্মানিত বোধ করছি। আমরা সাধারণত এমনটা করি না। আসলে আমার মনে হয় না তিনি কখনো এটা করেছেন, কিন্তু এটা সত্যি সম্মানের। তারা চমৎকার মিত্র এবং এই দুজন মহান মানুষ। আমি শুধু তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। সাক্ষাৎকালে কাতারের আমির ও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ট্রাম্প বলেন, এখন তাদের একটি নিরাপদ মধ্যপ্রাচ্য আছে এবং তারা দীর্ঘ সময়ের জন্য এমনই রাখবেন বলে বিশ্বাস করেন তিনি।
আসিয়ান সম্মেলনের সাইডলাইনে মালয়েশিয়া ও আমেরিকার মধ্যকার বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। রবিবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের যৌথ অংশীদারত্বমূলক বাণিজ্য ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিষয়ে পারস্পরিক চুক্তিতে সই করেন। বৈঠকে দুই নেতা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দুই দেশের কর্মকর্তারা ফটো সেশনে অংশ নেন। চুক্তি সইয়ের পর আসিয়ান মূল সম্মেলনে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি মালয়েশিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সাথে বাণিজ্য চুক্তির কথা উল্লেখ করে বলেন, আমেরিকা এবং আসিয়ানের দেশগুলোর প্রাণবন্ত অর্থনীতি সবার জন্য স্বর্ণযুগ তৈরির সম্ভাবনা রাখে। ওয়াশিংটনের জন্য স্বর্ণযুগ চলছে উল্লেখ করে তিনি আসিয়ানের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। To the nations of Southeast Asia is that the United States is with you 100%, and we intend to be a strong partner and friend for many generations to come. 1 year ago, we were in a different position, but now we're in the best position we've ever been, and I really do. I say it's the golden age of America, golden age of the United States. Together we'll create. এদিকে শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার মধ্যে কুয়ালালামপুরে ওয়াশিংটন ও বেইজিং এর কর্মকর্তারা বাণিজ্য আলোচনায় যুক্ত হয়েছেন। কয়েক মাসের চলমান বাণিজ্য যুদ্ধে এটি দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের প্রথম কোনো সরাসরি আলোচনা, যা প্রেসিডেন্ট ট্রাম্প ও শি জিনপিং এর সম্ভাব্য বৈঠকে চুক্তির মাধ্যমে শেষ হবে বলে আশা উভয় পক্ষের। কুয়ালালামপুর থেকে বৃহস্পতিবার সাউথ কোরিয়ার বুসানে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাতের কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। এর আগে আলোচনা এগিয়ে নিতে আসিয়ান সম্মেলনে যোগ দিয়েছেন চায়নার প্রিমিয়ার লি কিয়াং। আসিয়ান সম্মেলনের সাইডলাইনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভার সাথে বৈঠক করেছেন ট্রাম্প। এ সময় ব্রাজিলের পাশাপাশি চায়নার সাথেও একটি ভালো চুক্তির প্রত্যাশা ব্যক্ত করেন ট্রাম্প। President Xi, I think we're going to have a good deal with China, and they want to make a deal, and we want to make a deal. We've agreed to meet. নিউ ইয়র্ক সিটি মেয়রের চূড়ান্ত নির্বাচনে মুসলিম সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ভোটের মাধ্যমে ইসলামোফোবিয়া সহ বর্ণবাদের বিষয়ে কঠোর জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র প্রার্থী জোরান মামদানি। এজন্য ভোটারদের ভোট দানে আহ্বান জানান তিনি। শনিবার নিউ ইয়র্কের কুইন্সের অ্যাস্টোরিয়ায় গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন মামদানি। বৃহস্পতি ও শুক্রবার নিউ ইয়র্কের মেয়র প্রার্থী কার্টিস লিওয়া, সাবেক গভর্নর অ্যান্ড্রিউ কোমো ও বর্তমান মেয়র এরিক অ্যাডামস ইসলামোফোবিয়ার বিষয়ে বিতর্কিত মন্তব্য ও সমর্থনের কঠোর সমালোচনা করে মামদানি এসব মন্তব্য করেন। আগামী 4 নভেম্বর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের চূড়ান্ত দিন। তবে তার আগেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কোণঠাসা করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে গেল বৃহস্পতি ও শুক্রবার রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া, সাবেক গভর্নর অ্যান্ড্রিউ কুমো এবং বর্তমান মেয়র এরিক অ্যাডামস ইসলাম বিদ্বেষের বিষয়টি সামনে নিয়ে আসেন বলে অভিযোগ করেন জোরান মামদানি। My fellow politicians like Andrew Cuomo, Eric Adams and Curtis Sliwa is also extended to the inability to see Muslim New Yorkers in our own elections. From the very beginning of this race, I made clear that I wanted to treat Muslim New Yorkers, South Asian New Yorkers, Arab New Yorkers with the respect that they are often denied, with the engagement, with the outreach, with the time that is often only extended to some in this city. মামদানি আরও বলেন, এই ইসলাম ভীতি শুধু ডেমোক্রেটিক মেয়র প্রার্থী হিসেবে শুধু তাকেই নয়, বরং নিউ ইয়র্কে বসবাসরত প্রায় 1 মিলিয়ন মুসলিমদের আবেগেও আঘাত করেছে। তাই এর জবাব দিতে সবাইকে ভোটের মাঠে চান তিনি। Is whether we will say goodbye to this kind of bigotry, of racism, of Islamophobia. Whether we will say goodbye to an acceptance of this kind of language. গভর্নর অ্যান্ড্রিউ কুমো তার অন্যায়ের জন্য এখনো ক্ষমা না চাওয়ায় সমালোচনা করেন মামদানি। এএআরপি ও গোথা পোলিং অ্যান্ড অ্যানালিটিক্সের জরিপে 43.2% নিয়ে সব প্রার্থীর চেয়ে এগিয়ে আছেন জোরান মামদানি। Agreed with a radio show host that I would cheer another 9/11. And in more than 24 hours he has yet to offer an acknowledgement or an apology for his own words. নিউ ইয়র্ক সিটিতে শেষ হলো প্রথম দিনের আগাম ভোট গ্রহণ। শনিবার সকাল থেকেই সিটির 5টি বড়োর বিভিন্ন ভোট কেন্দ্রে দেখা গেছে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ। বিশেষ করে অভিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে ছিল ভোটারদের সরব উপস্থিতি।
সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে নিউ ইয়র্ক সিটির প্রথম দিনের আগাম ভোট গ্রহণ। সিটির 5টি বড় ব্রুকলিন, ব্রঙ্কস, ম্যানহাটন, কুইন্স ও স্ট্যাটেন আইল্যান্ডের প্রায় শতাধিক কেন্দ্রে ভোট দেন হাজারো ভোটার। সপ্তাহের অন্যান্য দিনের কাজের ব্যস্ততার কারণে আগাম ভোটকেই প্রার্থী বেছে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন ভোটাররা। I have to have my voice heard, so I wanted to vote today. Get it done early. My firm belief is that we should make Election Day a holiday so it's easier for people on Election Day to get to the polls. Because an engaged electorate is a very important thing for a representative democracy. কুইন্সের জ্যাকসন হাইটস, এলমহার্স্ট ও জ্যামাইকায় আগাম ভোটের জন্য নিবন্ধিত বাংলাদেশি ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। The Kendra was organized, so it gives too free to vote. And I was a Democratic, so I put the Democratic person to vote. The timeline is too organized, so it just didn't take time. হ্যাঁ, আমি আর্লি ভোট দিতে আসলাম কারণ ভোটের দিন হয়তো আমি নাও থাকতে পারি সিটিতে, এই জন্য আজকে প্রথম দিন ভালোই লাগলো, সুষ্ঠুভাবে ভোট দিলাম, কোনো অসুবিধা হয় নাই। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী, যার মধ্যে মেয়র পদে রয়েছেন জোরান মামদানি, অ্যান্ড্রু কুমো ছাড়াও রয়েছেন কয়েকজন জনপ্রিয় কাউন্সিল সদস্য। I'm here at the early voting site in Jackson Heights, Queens. It's been a very busy morning, and I'm just wonderful. It's so wonderful to see everyone come out and vote, and there's a lot of things to vote for. I would say, the ballot is very long this year. It is 2 sheets of paper with a front and back. Just wanted to remind everyone to make sure, you flip the ballot, look at the proposals. যেখানে আসেন আপনারা ঘর থেকে বাড়ি আসেন, আর আমাদের এই ভোট চলবে হলো আজকে থেকে নিয়ে, আজকে হলো 25 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত আমাদের আর্লি ভোট চলবে, আর 4 নভেম্বর আমাদের ফাইনাল ভোট। আপনারা অবশ্যই যেন ভোটটা দেন। অফকোর্স ভোটটা দিতে হবে এবার, কারণ প্রাইমারিতে দিচ্ছেন এটাই কিন্তু এনাফ না। মনে করেন এটা একটা প্রি টেস্ট ছিল, এটা হলো ফাইনাল টেস্ট। বোর্ড অব ইলেকশন জানিয়েছে প্রথম দিন আগাম ভোটে অংশ নেওয়ার হার আশাব্যঞ্জক। আগামী 2রা নভেম্বর পর্যন্ত চলবে আগাম ভোট গ্রহণ, আর 4 নভেম্বর অনুষ্ঠিত হবে মূল নির্বাচন। উৎসবমুখর পরিবেশেই শুরু হলো নিউ ইয়র্ক সিটিতে আগাম সাধারণ নির্বাচন। এই নির্বাচনে ভোটদানের মধ্যে দিয়ে নির্ধারিত হবে কে নিতে যাচ্ছেন এই সিটের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ। তবে মেয়র যেই নির্বাচিত হোক না কেন, সিটির উন্নয়ন এবং মানুষের নিরাপত্তায় কাজ করবেন এমন প্রত্যাশা ভোটারদের। নিউ জার্সিতে শুরু হয়েছে গভর্নর ও মেয়র নির্বাচনের আগাম ভোট গ্রহণ। শনিবার স্টেটটিতে শুরু হওয়া আগাম ভোট আগামী 2রা নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ভোটাররা ভোট দিতে পারবেন। শুধুমাত্র রবিবার সন্ধ্যা 6টা পর্যন্ত আগাম ভোট দিতে পারবেন নিউ জার্সির ভোটাররা। আগামী 4 নভেম্বরের নির্বাচনে নিউ জার্সির গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মিকি শেরিল ও রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াটারলি। আগাম ভোট শুরুর দিনেই ব্যাপকভাবে ভোট দিয়েছেন অ্যাটলান্টিক কাউন্টির বাংলাদেশি কমিউনিটির লোকজন। বিশেষ করে অ্যাটলান্টিক সিটির কাউন্সিলর লার্জ পদে টিম এসমল থেকে বাংলাদেশি আমেরিকান সোহেল আহমেদ ও স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে আগাম ভোটের বিষয়ে আগ্রহ দেখা গেছে। আপনারা সবাই ঘর থেকে বাইরে আসেন এবং ভোট দেন। আর্লি ভোট নিউ জার্সিতে শুরু হয়েছে আজকের থেকে। এটা হলো জর্জিয়া অ্যাভিনিউ, কারাম্বা হলে। এবারের নির্বাচনে প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ, তাই 4 নভেম্বরের অপেক্ষায় না থেকে ভোটাররা আগাম ভোট প্রদান করছেন। এ ব্যাপারে বাংলাদেশি কমিউনিটির ভোটাররা বেশ এগিয়ে। এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ যেমন নিশ্চিত হবে, তেমনি কমিউনিটিতে তাদের অবস্থান সুসংহত হবে। আমি নিজেও ভোট দিছি এবং আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে সবাই ভোট দিয়ে যান। আপনারা সবাই সুযোগ গ্রহণ করুন। আজকে থেকে ভোট আরম্ভ হয়েছে। আই থিঙ্ক 9 দিনে ভোট চলবে। আগাম ভোট প্রদান শেষে এসব ভোটার অপেক্ষা করছে 4 নভেম্বরের নির্বাচনী ফলাফলের জন্য। কারা হতে যাচ্ছেন তাদের নির্বাচিত জনপ্রতিনিধি তা দেখতে অপেক্ষা করছেন তারা। আগাম ভোট প্রদান শেষে ভোটাররা অপেক্ষা করছেন আগামী 4 নভেম্বর মঙ্গলবারের নির্বাচনী ফলাফলের জন্য। ওই দিন রাতে কার ভাগ্যে শিখে ছেড়ে তা দেখার অপেক্ষায় ভোটাররা। সরকারের অচলাবস্থা নিরসনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের কোনো আগ্রহই নেই বলে দাবি করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। শনিবার MSNBCকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ট্রাম্পের আরোপিত আমদানি শুল্ক দেশের মানুষের হাজার হাজার ডলার খরচ বাড়িয়েছে। এছাড়া স্ন্যাপ সুবিধা দেওয়ার জন্য প্রশাসন জরুরি তহবিল ব্যবহার না করার সিদ্ধান্ত নেয় ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সিডনি কামলাগার ডাভ বলেন,
প্রেসিডেন্ট ট্রাম্প দেশের জনগণকে শাস্তি দিচ্ছেন। অন্যদিকে মালয়েশিয়া যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, ডেমোক্র্যাটরা সরকার সচল করলে হাকিম জেফ্রিজের সঙ্গে আলোচনার জন্য তিনি প্রস্তুত। দেশের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম সরকারি অচলাবস্থা চতুর্থ সপ্তাহ পার হতে চললেও সমস্যা সমাধানের কোনো আভাসই নেই। কয়েক সপ্তাহ ধরে অবকাশে রয়েছে হাউস। সেনেটররাও সপ্তাহান্তের ছুটি কাটাচ্ছেন, যার ফলে 500,000-এর বেশি ফেডারেল কর্মী তাদের বকেয়া বেতন পাননি। চলমান পরিস্থিতির জন্য বরাবরের মতোই প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকানদের দায়ী করলেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। তিনি বলেন, সরকার সচল করতে চান না রিপাবলিকানরা। জেফ্রিজ আবারও জানান, দেশের জনগণের চাহিদা পূরণের জন্য দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা করতে ডেমোক্র্যাটরা সবসময় প্রস্তুত। হাউস কোনো পদক্ষেপ না নিলে ট্রাম্প প্রশাসন মেডিকেয়ারে বড় ধরনের কাটছাট করতে পারে বলে দাবি তার। বাণিজ্য অংশীদার দেশগুলোর উপর প্রেসিডেন্ট ট্রাম্পের অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের সমালোচনা করেন জেফ্রিজ। প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমা করে দেয়া 6 জানুয়ারির এক দাঙ্গাকারীর কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার পরও কোনো রিপাবলিকান সহকর্মী তার সঙ্গে যোগাযোগ না করায় হাউস ডেমোক্র্যাটদের নেতা জানান, এতে তিনি মোটেও অবাক হননি। এদিকে শাটডাউনের কারণে খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপের তহবিল ফুরিয়ে আসছে জানিয়ে ট্রাম্প প্রশাসন কর্মসূচিটি চালু রাখতে জরুরি তহবিল ব্যবহার না করার ঘোষণা দেওয়ায় সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সিডনি কামলাগার ডাফ। হোয়াইট হাউসের বলরুম নির্মাণের জন্য $350 মিলিয়ন খরচ করা এবং দেশের মানুষের প্রয়োজনকে উপেক্ষা করা মূল্যবোধের চরম বিকৃতি বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে মালয়েশিয়া যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের আগে সরকার সচল করতে হবে, তারপরে আলোচনায় যাবেন তিনি। ওবামা কেয়ার নামে পরিচিত অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট কর্মসূচিতে ডেমোক্র্যাটদের বরাদ্দ বাড়ানোর দাবিরও সমালোচনা করেন ট্রাম্প। মিশিগান স্টেটের ডিট্রয়েটের ডাউন টাউন এলাকায় বাংলাদেশের নতুন কনসুলেট জেনারেলের অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়। এর ফলে হাজারো প্রবাসীর ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করছেন স্টেটটিতে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপকে ঐতিহাসিক আখ্যায়িত করেছেন প্রবাসীরা। বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে তারা। আমেরিকায় বাংলাদেশি অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম স্টেট মিশিগান। কনসুলার সংক্রান্ত সেবা পেতে মিশিগানে বসবাসকারী প্রবাসীদের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে যেতে হয়। মিশিগান থেকে এর দূরত্ব 11 থেকে 12 ঘন্টার পথ, যা সময় সাপেক্ষ ও অত্যন্ত ব্যয়বহুল। বছরে একবার মাত্র 2 দিনের জন্য ভ্রাম্যমাণ কনসুলার ক্যাম্প স্থাপন করা হলেও তা সেবা প্রত্যাশীদের চাহিদার তুলনায় কম। এই ভোগান্তি থেকে রেহাই পেতে মিশিগানে স্থায়ী একটি কনসুলেট কার্যালয় স্থাপনের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন কমিউনিটির বিভিন্ন সংগঠন সহ গণমাধ্যম কর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ। গণস্বাক্ষর কর্মসূচি, মানববন্ধন এবং জনপ্রতিনিধি সহ বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে আবেদন জানানোর মধ্য দিয়ে জোরালো হয় তাদের দাবি। এবার সেই দাবি পূরণের পথে বড় পদক্ষেপ নিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এই পদক্ষেপকে ঐতিহাসিক বলছেন প্রবাসীরা। মিশিগানবাসীর অনেক বছরের বলতে হবে একটা দাবি ছিল মিশিগান একটা কনসুলেট অফিস হবে, কিন্তু বর্তমান সরকার অফিস খোলার জন্য একটা সিদ্ধান্ত নিছে। বর্তমান সরকারের এই সিদ্ধান্তের জন্য আমরা অনেক খুশি। গভর্নমেন্ট একটা ঘোষণা দিয়েছে আমাদের মিশিগানে একটা কনসুলেটেড অফিস হবে, শুনে আমরা খুবই খুশি হয়েছি। যাতে ওইটা কাগজে কলমে বাস্তবায়িত যাতে হয় আর বেশি আমরা খুশি হব। আপনারা জানেন অনেক দিন থেকে আমরা কষ্ট করতেছি এই কনসুলেটেড সার্ভিসের জন্য। বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ওইটার উপর আমরা অনেক খুশি, তার যেন বাস্তবায়ন হয় আমরা দেখতে চাই। আমাদের কমিউনিটি সবাই ওইটা যেন যত তাড়াতাড়ি সম্ভব ওইটা যেন হয়। মিশিগানের ভৌগোলিক অবস্থার কারণে এই কনসুলেট অফিস থেকে ওয়াহাই, ইন্ডিয়ানা, ইলিনয়, উইসকনসিন, আইওয়া, মিনেসোটা, নর্থ ডেকোটা ও সাউথ ডেকোটা সহ 9টি স্টেটের বাংলাদেশিরা সহজে সেবা নিতে পারবেন। আপনারা জানেন যে ওয়াশিংটন ডিসি কনসুলেট অফিস মিশিগান থেকে অনেক দূরে এবং বাস্তবিক পক্ষে সেখানে যাওয়া এবং সেখান থেকে সেবা নেওয়া, অনেক বয়স্ক লোক আছেন, আমাদের অনেক নারী মহিলা আছেন, শিশু আছেন, যাদের এখানে গিয়ে আসলে থেকে সেবা নেওয়াটা অনেক কষ্টকর হইতো। তো এই ঐতিহাসিক সিদ্ধান্তের কারণে নিঃসন্দেহে মিশিগানবাসী অনেক উপকৃত হবে। সো আমাদের এখান থেকে ওয়াশিংটন ও নিউ ইয়র্কে যে আমাদের যে সুবিধা নিতে
নিতে হয়, এটা অনেক দূরে পড়ে যায় এখান থেকে। সো আমরা এই মিশিগানে যে এই অফিসটা হলে পরে আমাদের আশপাশ স্টেটগুলো যেমন ওয়াহিও, ইন্ডিয়ানা, এইসব স্টেট থেকে ওর আশপাশ স্টেট থেকে এসে মানুষ এই সেবাটা নিতে পারবে। প্রবাসীরা মনে করেন মিশিগানে কনসুলেট অফিস স্থাপিত হলে তা কেবল সেবাই দেবে না, বরং এটি বাংলাদেশের মর্যাদার প্রতীক হয়ে উঠবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।